দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। আপনাদের সাথে আমি আতিকুর রহমান। বাংলাদেশের উপর আঘাত আসে এমন কিছু না করতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার দাবি, শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশের ক্ষোভের কারণ বুঝতে পেরেছে ভারত। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার তাগিদও দেওয়া হয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মাঝেই সচিবালয়ের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 25 জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর এটি তারেক রহমানের সাথে তার প্রথম সাক্ষাৎ। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগাদা দেয় বাংলাদেশ। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন দীনেশ ত্রিবেদী। দুই সৌজন্য সাক্ষাৎ নিয়ে ভারতীয় দূত কথা বলেন ভালো আলোচনা হয়েছে, গণতন্ত্রে ইস্যু থাকবেই, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, 5 আগস্টের সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশের ক্ষোভের কারণ বুঝতে পেরেছে ভারত। রাষ্ট্রের প্রতি শেখ হাসিনার বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়টি ভারতকে জানিয়েছে বাংলাদেশ, আর তা অনুধাবন করেছে দিল্লি। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। সুতরাং আমরা এই কথাটা আমি গতকালকে বলেছি যে আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি আমরা চাই সারা বিশ্বের সকল দেশ শ্রদ্ধাশীল হোক, এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। ডক্টর খলিলুর রহমান জানান, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক পরিবেশের তাগিদ দেওয়া হয়েছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দিতে ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী। ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়। এদিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে বিকেলে ঢাকা থেকে দিল্লি যান ভারতীয় হাইকমিশনার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয় মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয়। আইনের খসড়ায় কমিশন গঠন এবং এর মেয়াদকাল সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। একজন চেয়ারপারসন ও 4 জন কমিশনারের সমন্বয়ে কমিশন গঠিত হবে, যেখানে ন্যূনতম একজন নারী অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণা সহ মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক আইন, সনদ, চুক্তিসমূহ পরিপালন করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া ভিসা পলিসি 2026-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে ব্যাংক রেজুলেশন আইন 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের দেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের লক্ষ্য ছিল এমন পরিবর্তন যার ফলে মানুষের মৌলিক চাহিদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের মধ্য থেকে 10 জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি শহীদদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। যারা প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সার্বিকভাবে সমাজ, মানব সমাজ বা প্রকৃতিকে রক্ষা করতে সক্ষম হবে, স্কাউটের কমিটি সংগঠন আমি মানব। সেজন্য স্কাউটের সকল সদস্যবৃন্দকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা মানুষকে উদ্বুদ্ধ করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমরা মানুষকে উদ্বুদ্ধ করি প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য। রাজধানীর বিমানবন্দর এলাকায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে ছিনতাই হয়েছে 1,21,00,000 টাকা। এতে বাধা দেয় এক ফিলিং স্টেশন কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
9 আগস্ট সকাল 10:30। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনের সড়ক। 3টি মোটরসাইকেল থেকে নামেন 6 অস্ত্রধারী। এরপর সড়কের উল্টো পাশের ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ছিনিয়ে নেয় তারা। প্রতিষ্ঠানটির ম্যানেজার জানান, প্রথমে সহকারী ম্যানেজার আলামিনের বুক ও মাথায় পিস্তল ঠেকায় দুর্বৃত্তরা। টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার পর চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। 1,21,50,000 বা 70-75 এর মধ্যেই টাকা নিয়ে গেছে। ড্রাইভার আর যে সাথে গেছে ওদের ভাষ্য মতে যে ওরা পিস্তল ধরছে, পিস্তল দিয়ে গুলি করে নেই, চাপাতি দিয়ে কোপ মারছে। ব্যস্ত বিমানবন্দর সড়কে দিন দুপুরে এমন ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে জনমনে। 3টা মোটরসাইকেল জায়গা ওই জায়গা দাম করে সন্ত্রাসীরা ব্যাগ করে এই পিস্তল টাকায় খুব দিয়ে ব্যাগটা নিয়ে গেছে। কিছু হইলে পোজ দেয়, ভয় দেখায়, পিস্তল ঠেকায়, আর চাঁদাবাজি তো আছেই অহরহ। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তে কাজ করছে একাধিক টিম। আমাদের কাছে বেশ কিছু ক্লু আছে, যেহেতু তদন্ত হচ্ছে তো বিস্তারিত আসলে এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে আশা করা যায় যে দ্রুতই পুলিশি অভিযান চলছে, যেহেতু দ্রুতই এই দায়ী ব্যক্তিবর্গকে শনাক্ত করে টাকা উদ্ধার সহ তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। এই ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 62.25%। সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে 71.63% আর সর্বনিম্ন 55.49% মাদ্রাসা বোর্ডে। এবার জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। শতকরা পাশ করার স্কুলের সংখ্যা 669টি, আর 312টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি কেউই। বন্যার কারণে স্বাভাবিক সময়ের চেয়ে 20 দিন দেরিতে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। তবে বিদ্যালয়ে ফল জানতে আসা পরীক্ষার্থীদের উপস্থিতি বেশ কম, কেননা ফল মিলছে মুঠোফোনে, খুদে বার্তায় বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তবু কেউ কেউ এসেছেন সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি জিপিএ 5 পাইছি, গোল্ডেন। আমার লেগে এখনো শকে আছি। ফলাফল দেখে খুবই খুশি হয়েছি, বিশেষ করে আব্বু আম্মুর মুখে যে হাসিটা ছিল ওইটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সচিবালয়ে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 62.25%, যা গেল বছরের তুলনায় 6.2% কম। আর 18,29,485 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন, যা গত বছরের চেয়ে 22,356 জন কম। আর উত্তীর্ণ না হওয়ার সংখ্যাও অনেক, 7 লাখের কাছাকাছি। যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অনুপ্রেরণা দেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো করেছেন তাদের স্বীকৃতি দেন, এবং যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো আমরা একসাথে আইডেন্টিফাই করি এবং একসাথে সবাই মিলে সমাধান করবো ইনশাল্লাহ। এবছর সব শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড, 71.63%। এরপর যশোর বোর্ডে 66.27%, কুমিল্লা বোর্ডে 65.42%, রাজশাহী বোর্ডে 63.67, বরিশাল বোর্ডে 60.35, চট্টগ্রাম বোর্ডে 59.48, সিলেট বোর্ডে 58.33, দিনাজপুরে 58.05% এবং সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার ময়মনসিংহ বোর্ডে 57.39%। এছাড়া কারিগরি বোর্ডে পাশের হার 58.20%। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার মাদ্রাসা বোর্ডে 55.49%। ইংরেজি এবং গণিত এই দুইটা বিষয় ফেলের হার খুব বেশি যায় এবং পাশের হারকে কমিয়ে দেয়।
আর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি এবং একজনও পাশ করতে পারেনি 312টি শিক্ষা প্রতিষ্ঠানে। এবারও যথারীতি মেয়েরা পরীক্ষায় ছেলেদের চেয়ে কম সংখ্যক অংশ নিয়ে বেশি পাশ করেছে। জিপিএ 5-এও এগিয়ে ছাত্রীরা। 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। এবছর একাদশ শ্রেণীতে আসন আছে 25 লাখ। ভর্তি প্রক্রিয়া শেষ হবে 15 সেপ্টেম্বরের মধ্যে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। অত্যাবশ্যকীয় ওষুধের 65% উৎপাদন হচ্ছে না। অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় ওষুধের যেই নতুন তালিকা করেছিল সেটিও বাদ দিয়েছে বর্তমান সরকার। বিশেষজ্ঞরা বলছেন এতে দাম বাড়তে পারে ওষুধের। যদিও সরকার বলছে দাম নির্ধারণে কাজ করা হচ্ছে, হালনাগাদ করা হবে তালিকা। আশিকুন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। চিকিৎসা খরচ মেটাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এই স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯% বহন করতে হয় রোগীকে নিজ পকেট থেকে, যার বড় অংশ চলে যায় শুধু ওষুধ কিনতেই। ১৯৯৪ সালে প্রথমবারের মতো ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করে দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। যদিও সে সময় দেশের বাজারে ছিল প্রায় ৩৫০ ধরনের ওষুধ। গত ৩ দশকে ওষুধের বাজারে এসেছে ব্যাপক পরিবর্তন। অন্তর্বর্তী সরকার সেই ১১৭টির সঙ্গে কিছু যুক্ত করে ২৯৬টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ঠিক করে দেয়। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত ৩ আগস্ট সেই তালিকা বাতিল করে দেয়। যদিও ১৯৯৪ সালের নির্দেশনাও আমলে নেয়নি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রতিটি প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অন্তত ৬০% উৎপাদন বাধ্যতামূলক। তবে বর্তমানে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান মাত্র ৩০টি ওষুধ উৎপাদন করছে। ৩০টার মতো মলিকুল আমাদের দেশে এখন রানিং আছে। এছাড়া বাকিগুলো এই ওষুধগুলো বাজারে নাই। এর মধ্যে কয়েকটা প্রোডাক্ট রেজিস্ট্রেশনই নেওয়া হয় নাই, কেউ এ পর্যন্ত নেয়নি। পুরো তালিকাটাই এমনি সংক্ষিপ্ত বলবো, আমাদের প্রয়োজনের তুলনায় তার মধ্যে অনেক ওষুধ এখন মার্কেটে না থাকা, এটা আসলে দুশ্চিন্তার বিষয়। ৩২ বছরের আগের তালিকায় ফিরে আসার ফলে ওষুধের বাজারে ফের অস্থিরতায় তৈরি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে মানুষের চিকিৎসা ব্যয়ে। বাতিল হয়ে যাও গেজেট নিয়ে তো কাজের সুযোগ নাই, একই সাথে আগের যে ৯৪ এটা নিয়ে আসলে কাজ করতে পারছি না। যেহেতু সরকার এটা নিয়ে কাজ করছে, এখন আমাদের নির্দেশনা যেটা আসবে সেটা নিয়ে আমরা কাজটা করতে পারবো, যার জন্য ওই দাম বৃদ্ধি বা কমানোর কোনো ইস্যুটা আর ওইভাবে ইফেক্টিভ হয়নি। ১১৭-এর বাইরে যে ওষুধগুলো এতদিন সরকার দাম নির্ধারণ করেছিল, দাম সেগুলো বাজারে কম ছিল, সেগুলোর দাম এখন বেড়ে যাবে। অর্থাৎ ওষুধ কিনতে গিয়ে মানুষের পকেটের উপর একটি অতিরিক্ত চাপ পড়বে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা এবং প্রয়োজনে আরও বেশি ওষুধের মূল্য সরকারের নিয়ন্ত্রণে আনার পরামর্শ বিশ্লেষকদের। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। হবিগঞ্জের নবীগঞ্জে বাস পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত আরও 2 জন। পুলিশ জানায় সবজি আনতে ইনাদগঞ্জ বাজারে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ যায় 1 জনের। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেওয়া হলে মারা যান আরও 2 জন। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আর বান্দরবানে বালুবাহী ডাম্প ট্রাক উল্টে মৃত্যু হয়েছে চালকের। দেশের বাইরের খবর জানাবো। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে সংকট আরও জটিল হয়েছে। তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা এখন শুধু আংশিক পর্যায়ে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তারপরও মধ্যস্থতাকারীরা আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছেন। একই সঙ্গে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার সহ ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না বলেও জানান তিনি। অন্যদিকে যুক্তরাজ্যের ইউকে এমডিও জানায় হরমুজে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হয়েছেন মোহসেন রেজাই।